সরকারি হাসপাতাল, সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল, সেই হাসপাতালে একজন মারা গিয়েছেন। মারা যাওয়ার পর ঠিক কিছুক্ষণের মধ্যে দেখা গেল দেহটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? না, দেহ নিয়ে পরিবার চলে গিয়েছে। আচ্ছা, এও সম্ভব? মানে হাসপাতালে কোনো রকম কোনো ফর্মালিটি বা হাসপাতালের সঙ্গে কোনো যোগাযোগ না করে নিদেন পক্ষে ডেথ সার্টিফিকেটটা তো লাগবে, সেসব না নিয়েই চলে গেলেন। তাহলে হাসপাতালের নিরাপত্তা কোথায়? প্রশ্ন তো উঠবেই। কি হয়েছিল আগে জানবো। আমার সঙ্গে সুপ্রতিম রয়েছেন। সুপ্রতিম, দেখো যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বীরভূমের সিভিল স্পেশালিটি হাসপাতালে, এবং যেটা জানা গিয়েছে যে পাণ্ডবেশ্বরের একজন বাসিন্দা 21 বছরের যুবক, তাকে যখন হাসপাতালে ভর্তি করা হয় তার কিন্তু সেপ্টিসেমিয়ার লক্ষণ রয়েছিল, তার সঙ্গে বুকে ব্যথা এবং তার সঙ্গে তার সুগার ফল করে গেছিল, এবং তাকে ইমার্জেন্সি থেকে যখন তাকে ওয়ার্ডে মেল মেডিকেল ওয়ার্ডে পাঠানো হয় সেখানে গিয়ে কিছুক্ষণের মধ্যে তার চিকিৎসা চলাকালীন। কিন্তু তারপরে যখন হাসপাতাল কর্তৃপক্ষ বলে যে 4 ঘন্টা অপেক্ষা করতে হবে তারপর দেহ দেওয়া হবে, কিন্তু তারই মাঝে কিন্তু কাঁধে করে দেহ নিয়ে স্ট্রেচারে তারা কিন্তু চলে যায়। এবং যখন সিকিউরিটি গার্ডরা তাকে নিচে জিজ্ঞাসা করে যে দেহ নিয়ে কোথায় যাচ্ছেন, তখন কিন্তু তারা বলে যে পাশের বিল্ডিং এ যাচ্ছে স্ক্যান করাতে, তাড়াতাড়ি আসে বলে যাচ্ছে। যদিও সিকিউরিটি গার্ডের ঘটনা শুনে তখন কিন্তু নথিপত্র দাঁড় করায়নি। কিন্তু তারপরেই কিন্তু যখন গোটা ঘটনা জানাজানি হয়, যখন সিসিটিভি চেক করা হয়, তারপরে কিন্তু গোটা ঘটনা সামনে আসে। এবং পাণ্ডবেশ্বরে এই ব্যক্তিটাদের বাড়ি কিনা সেটাও সেই থানায় পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন। সিকিউরিটিদের বিরুদ্ধে এখানে হাসপাতালের যে নিরাপত্তা রক্ষী আছে তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে, তার কারণ কিভাবে দেহ গেল তাদের সামনে থেকে, বা কেন তারা বাধা দিল না, বা গোটা ঘটনায় তারা এখানে জানতে চান না, গোটা ব্যাপারটা নিয়ে কিন্তু তারা তদন্ত করবে বলে জানা গিয়েছে। ধন্যবাদ। বডি এলো, বললো যে এরকম স্ট্রোক হয়ে গেছে, মারা গেছে। এই লোক চলে গেল, ওরা এসে বডিটা নিয়ে চলে গেল। ওই যাদের বডি ছিল তারা নিয়ে চলে গেল, ও কামে করে নিয়ে চলে গেল। আমি ছিলাম ওই জায়গায়। হ্যাঁ, কে ছিলেন? আমি জানি না কে ছিল। বলছি আপনারা তো নিরাপত্তা রক্ষীর দায়িত্বে আছেন তো? আমি ওখানে গেছিলাম। হ্যাঁ, এখানে কে ছিল? আমি আউটডোর ছিলাম। হ্যাঁ, নিয়ে কি ঘটনা কি আমি ঘটেছে? জানি না তো কিছু, এই পাশে জানি না এখন আমি। তা একটা তো না কিছু বলতে পারবো না, সরি কিছু বলতে পারবো না, আমি এই ব্যাপারে জানি না। আমি আউটডোর ছিলাম। ইনচার্জ কে? ইনচার্জ বলতে পারবো না, আপনাদের ইনচার্জ কে আছে? বলতে পারছি না আমি। ঠিক আমি মানে থাকবে কি নাম, তার নাম কি? বলতে পারবো না। পেশেন্ট সকাল 11টা ভর্তি হয়েছে মেল মেডিকেল ওয়ার্ডে। ভর্তি হওয়ার পর ডাক্তারবাবু দেখেন এবং পেশেন্টটাকে ডেথ ডিক্লেয়ার করেন। এই সময় হঠাৎ দেখা গেছে পেশেন্ট পাশে বয়সে নিয়ে চলে যাচ্ছে। কয়েকজন তাকে পেশেন্টকে টেস্ট করেছে, কিন্তু দুটো বলছে লিখতে নেমে চলে যায়। কি হয়েছে না হয়েছে আমি তদন্ত করতে বলেছি। আমি একটা এফআইআর করছি এবং সব নাম ঠিকানা সব নেওয়া হয়েছে, এবং এই সিসি ফুটেজগুলো সংরক্ষণ করতে হবে যাতে এগুলো কোনোভাবে ডিস্টার্ব না হয়। জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের কাজ পুরো দমে চলছে। দিব্যা আর দুর্গা দুটি টানেল বোরিং মেশিন, তারা রেসকোর্স পর্যন্ত পৌঁছে গিয়েছে। কাজ চলছে পুরো দমে, বিনা বাধায় কাজ এগোচ্ছে। সুড়ঙ্গ তৈরি হচ্ছে 10 মিটার গভীরে। জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের কাজ মাটি থেকে 10 মিটার গভীরে সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলছে। খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট বোরিং মেশিন দিয়ে খোঁড়া হবে, এবং পার্ক স্ট্রিট থেকে এরপর এসপ্ল্যানেড কাট অ্যান্ড কভার পদ্ধতিতে খোঁড়া হবে। আর ওদিকে রেসকোর্স থেকে এবার ভিক্টোরিয়া পর্যন্ত। জোকা এসপ্ল্যানেড মেট্রোর কাজে বড় অগ্রগতি। 2025-এর জুলাই মাসে খিদিরপুরে সেন্ট টমাস স্কুলের সামনের যে শ্যাফট, সেখান থেকে পরপর দুটো টানেল বোরিং মেশিনকে দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়ে পার্ক স্ট্রিট পর্যন্ত সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করে RVNL। ইতিমধ্যেই খিদিরপুর থেকে দুটি সুড়ঙ্গ খোঁড়ার জন্য যে টানেল বোরিং মেশিন দুর্গা এবং দিব্যা, তারা রেসকোর্স পর্যন্ত এসে গিয়েছে, এবং ধীরে ধীরে এই দুটি টানেল বোরিং মেশিনের মাধ্যমে সুড়ঙ্গ খনন করতে করতে ঠিক রেসকোর্সের বিপরীত দিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে অংশ, সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত চলে যাবে হচ্ছে এই টানেল বোরিং মেশিন সুড়ঙ্গ খনন করে, এবং তারপর সেখান থেকে যাবে পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত টানেল বোরিং মেশিন দিয়ে নয়,
পুরনো পদ্ধতিতে বক্স অ্যান্ড কাট এই পদ্ধতি মেনে সুড়ঙ্গ তৈরি করার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। গোটা বিষয়টিতে যাতে কোনো ধরনের বিপত্তি না ঘটে, বউবাজারের মতো ঘটনা যাতে না ঘটে, সে কারণে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সর্বক্ষণ নজরদারিও চালানো হচ্ছে বিভিন্ন প্রযুক্তির সাহায্য নিয়ে। RVNL এবং কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, 2026-এর মাঝামাঝি বা 2027-এর শুরুতেই এই গোটা অংশে অর্থাৎ পার্ক স্ট্রিট পর্যন্তই 2 টানেল বোরিং মেশিন দুর্গা এবং দিব্যা দ্বারা সুড়ঙ্গ তৈরির কাজ সম্পন্ন হয়ে যাবে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। শহর ভালো রাখতে গেলে ফুটপাত ভালো রাখতেই হবে। পুরসভা চেষ্টা করে যাচ্ছে ফুটপাত যাতে পরিষ্কার থাকে, কিন্তু ফুটপাতের কি হাল? মধ্য কলকাতার কিছু ফুটপাত, SN ব্যানার্জি রোড সংলগ্ন ফুটপাত, তার পাশাপাশি রাফি আহমেদ কিদওয়াই রোড ফুটপাত। ফুটপাতে তো মানুষের বাস, এটা ফুটপাত দেখে মনে হচ্ছে এ তো অস্থায়ী ঠিকানা। কেয়ার অফ ফুটপাত, এরা এখানেই থাকেন, এখানেই রান্না করেন, এখানেই খান, এখানেই জামা কাপড় মেলা দিচ্ছেন, এ যেন এদেরই জায়গা। তাহলে মানুষ হাঁটবেন কোথা দিয়ে? সংসার যদি ফুটপাতে থাকে, রাস্তার ধার দিয়ে হাঁটবেন? রাস্তার ধার দিয়েও হাঁটা সম্ভব নয়। কেন তা পরে শোনাবো, কিন্তু যারা ফুটপাত জুড়ে সংসার করেছেন তাদের কথা একবার শুনুন। আপনারা কি এই ফুটপাতেই থাকেন? হ্যাঁ দাদা, কতদিন ধরে আছেন? আমরা অনেক বছর আছি, মানে 40-50। কিন্তু এখানেই শেষ নয়। এবার দেখুন গাড়ির মেলা, মেলা গাড়ি। নিয়ম হচ্ছে রাতে গাড়ি পার্ক করা যাবে, দিনের বেলায় পার্কিং নয়। অথচ ফুটপাত দখল করে অবৈধ পার্কিং দিনের বেলাতেই সার দিয়ে রয়েছে গাড়ি। তাহলে হাঁটবেন কোথা দিয়ে? ফুটপাত, সেখানে সংসার। ফুটপাতের লাগোয়া যে রাস্তা, সে রাস্তায় গাড়ি। তাহলে কি মাঝ রাস্তা দিয়ে হাঁটবেন আপনি? উপায় কোথায়? কিন্তু কেন এই ফুটপাতে এর রাস্তার উপরে এভাবে অবৈধ পার্কিং, রাস্তা জুড়ে গাড়ি রাখা রয়েছে? কারা রাখতে দিচ্ছে? প্রশ্ন করলেই উত্তর কি আসছে শুনুন। হ্যাঁ, আমাদের পার্কিং আছে, নাইট পার্কিং আছে। নাইট পার্কিং তো দিনের বেলা থাকে না। আছে পার্কিং, আপনি বন্ধ করেন না। দেখাতে তো দেখাচ্ছ তো, আপনি গাড়ি দেখুন গিয়ে, আপনি গাড়িকে দেখুন না আছে কি না। কে নিয়ে গাড়ি দেখাচ্ছে? হ্যাঁ, পুরসভাতে আমি ওটা জানি না। আমাদের নাইট পার্কিং আছে তো, গাড়ি দেখালাম তো আপনাকে, আছে তো। এবার ডে পার্কিং আছে কি আছে আসবে কথা বলবেন, আপনি বন্ধ করেন। এবার বুঝুন, ক্যামেরা নাকি বন্ধ করতে হবে, কারণ ওদের নাইট পার্কিং এর নিয়ম আছে, নাইট পার্কিং এর জন্য পারমিশন আছে, অথচ দিনের বেলাও পার্কিং করবেন। এবার রাস্তা দিয়েও তো আপনি হাঁটতে পারবেন না, রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে হবে। কতটা সমস্যায় পড়ছেন মানুষ শুনবেন, শুনুন। ফুটপাথ দিয়ে তো কে চলে লোক, ও যে ফুটপাথ, এ ফুটপাথ কই যায় মানুষ? আপনার সুবিধা করলে চলে যায়। না না, যাওয়া যাবে না। এখানকার লোককে জিজ্ঞেস করবেন যেখানে বাস করে। এখানেই শেষ নয়, এখানে সন্ধ্যের পর এই সব জায়গায় অসামাজিক কাজ হয়, অভিযোগ তুলছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলরই। এই SN ব্যানার্জি রোড আর রফি আহমেদ কিদওয়াই রোডের জাংশনে একটা ফুটপাথ আছে, যে ফুটপাথটার ওপরে মানুষ এমনভাবে জবরদখল করে রেখেছে, আর 407 যে ম্যাটাডোরগুলোকে এমনভাবে পার্কিং করে রাখা থাকে, সেখানে যাওয়া তো দূরের কথা, সন্ধ্যের পরে সেখানে এত অসামাজিক কাজকর্ম হয় যে মানুষ তিতিবিরক্ত হয়ে যায়। আমি সেই জন্য অধিবেশনে একটা প্রস্তাব দিয়েছিলাম যে ওই জায়গাটাকে যদি দখলমুক্ত করে একটা পাবলিক টয়লেট করা যায়। আসামে একটি ছবি দেখাতেই হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ছবি তো বটেই। কোনো রানওয়ে নয়, জাতীয় সড়কে নামলো বিমান। সেই বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমের ডিব্রুগড়ের মোরান বাইপাসে C-130J সামরিক বিমান, যে বিমানে প্রথমবার কোনো প্রধানমন্ত্রী জাতীয় সড়কে অবতরণ করলেন। মোরানের জাতীয় সড়কে সুখোই, রাফাল, চিনুক, অ্যাপাচে, হারকিউলিসের মতো বায়ুসেনার 16টি যুদ্ধ বিমান ওঠানামা করে আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিব্রুগড়ের এই মোরান বাইপাসের উপরে, জাতীয় সড়কের উপরে বিমান ওঠানামা করছে এবং সব যুদ্ধ বিমান।
বাংলাদেশ, তারেক রহমান শপথ নেবেন সামনের সপ্তাহে প্রধানমন্ত্রী হিসেবে, বিপুল ভোটে জিতেছেন। তো বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? ভাবি প্রধানমন্ত্রী বাংলাদেশের কি ভাবছেন? বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বলছেন বাংলাদেশের বিদেশ নীতি তৈরি হবে দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। এর আগে আমরা দেখেছি ইউনূস জমানায় লাগাতার ভারত বিদ্বেষ পদ্মার ওপার থেকে, তাহলে এবার সুসম্পর্ক সেই চেষ্টাই করছে ঢাকা। We have cleared ourselves regarding the foreign policy, which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh,